আমরা গত প্রায় দেড় বছরে এটা স্পষ্ট হয়েছি শেখ হাসিনা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিলেন। আমি আওয়ামী লীগ করি না, আপনি জানেন আপা, ব্যক্তিগত হবে তো আওয়ামী লীগ কোনোদিন করবো না, কোনোদিন রাজনীতিতে যাব না, কিন্তু আমি জানি শেখ হাসিনা আমাদের মতো বদমাইশদের কেমনে সামলাইছেন। আমাদের মতো মানে কি, বাংলাদেশের নাগরিক আমরা বেশিরভাগ হচ্ছে বদমাইশ, অসভ্য, বর্বর, স্বার্থপর, ছোট লোক। আমি অনেক কথা বলতে পারি। সেফাতুল্লাহর কথা শুনে আমার প্রথমে, আমি যখন জেলে ছিলাম, জেল থেকে বাইরে দেখি যে গালাগালি করতেছে বাঙালি নিয়ে, প্রথমে খারাপ লাগছে, এখন দেখি যে সে প্রত্যেকটা কথা ঠিক বলছে। মানে প্রত্যেকটা কথা উনি, বেশিরভাগ কথাই ঠিক বলছেন উনি। দেখেন, এগুলো বোঝার জন্য তো খুব বেশি দূরে যেতে হবে না। 2013 সালে যে গণজাগরণ আমাদের গর্ব, আমরা সেই আদালত, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা ট্রান্সপারেন্ট ছিল, শাহবাগীরা কখনো মব করে নাই, এর অনেক প্রমাণ। এগুলো অনেকবার বলা হয়েছে, তাও বলি যে আমাদের 100 মিটারের মধ্যে গোলাম আজম ছিল, আমরা তারে মারতে যাই নাই, পারলে মানে ওখানে তার মাইরা কেন, তার আঙ্গুল এক একজন যদি শাহবাগীরা ঘরে কাচের মধ্যে রাইখে দিত, এই রাজাকারের আঙ্গুল, কারো কিছু করার ছিল না, ওইখানে এত উপস্থিতি ছিল, আমরা করি না এটা। আমরা বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করি নাই। সেই আদালতে আজকে যে বিচারের, এই যে আমিরের দেখাইলেন, আমি হাইসা দিচ্ছি এটা দেখার পরে, যে কত বড়, আরে এরা তো আসলে চক্রান্তও করতে পারে না। আওয়ামী লীগ যদি চক্রান্ত করেও তাদের মধ্যে আর্ট আছে, এরা তো চক্রান্তও করতে পারে না। তুই হাসিয়ে দিতেছিস, তোর এখানে আনছে, তুই এখানে নাটক করবি, তুই হাসতেছিস কেন? তো এগুলো থেকে মানুষের কাছে স্পষ্ট যে আদালত কি, রায় কি, শেখ হাসিনা কি বলছে, কিভাবে করছে। এবং সর্বশেষ একটা বিষয় আমি বলতে চাই যে দেখেন, আমাদের বাংলাদেশের মানুষের অনেক সমস্যা আছে, কিন্তু তারা কিন্তু বোকা না। এটা প্রাকৃতিক কারণে যে তারা এত ধরনের বাটপাট ডিল করছে যে তাদের সামনে নতুন বাটপার আসলে সে সহজেই বুঝতে পারে। এটা ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, আমি জানি না পাকিস্তানের ব্যাপারে, অন্য কোনো দেশের বোঝাবো কঠিন। আপনি আমেরিকায় আছেন, বুঝতেই পারেন যে মানুষ কতটা সরল। আমরা এগুলোর মধ্যে জন্মাইছি। তো ইউনুস, হাফ নোবেল, ও আইসা আমাদের যে নাটকগুলো দেখাচ্ছে, এগুলো মানুষ বুঝছে, এবং যে বুঝছে তার প্রমাণ কি? আপনি বলবেন যে মানুষ বুঝছে কেমনে? আমি নিজে সরি ফিল করছি, এটা আমি একজন বাংলাদেশের সাধারণ একজন নাগরিক। এবং দেখেন, আপনি 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি, মানে কিছু না করে এত সমর্থন, মানে আমার মনে হয় এখানেও প্রমাণিত। এবং সামনে আওয়ামী লীগ, একটু বলতে চাই দর্শকদের যে আওয়ামী লীগ যদি ফেরে, মানে যদি ফেরে না, অবশ্যই আওয়ামী লীগ ফিরবে। এবং এই যে রাজাকার এবং তাদের দোসররা যা কিছু দেখাইছে, এটার পাল্টা প্রতিক্রিয়া কি হবে আমি এটা ভাবতেও চাই না। এটা খুব প্যাথেটিক। জি আসাদ নূর, আমি একটু আমার এই রিপোর্টটা করতে গিয়ে ডেফিনেটলি আমার টিমে যারা কাজ করেন প্রত্যেকের প্রতি আমি অনেক গ্রেটফুল। তারা ছাড়া তো এটি হতো না। কিন্তু এটি করতে গিয়ে না, আমার না শেখ হাসিনার জন্য অনেক বেশি মায়া লেগেছে। হ্যাঁ, মায়াটা কেমন লেগেছে জানেন? যে তিনি ধরেন, বঙ্গবন্ধু যদি আমাদের এই দেশ স্বাধীন করে দেন। আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন? আগে বলুন তো। এখন হ্যাঁ, একটু কম, বাট হ্যাঁ শুনতে পাচ্ছি। এখন কম। আপনি ওই অটো গেইন এটা যদি বন্ধ করে দিতেন আর কি। ওইটা কিভাবে করে আরেকদিন আপনার কাছ থেকে শিখতে হবে। সেটিংসে ঢুকে অডিও, তারপরে হচ্ছে যে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট মাইক ভলিউম, ওটা আমরা আরেকদিন করবো। কিন্তু এইবার ঠিক হয়েছে, ওকে, হ্যাঁ মনে হচ্ছে। তো আমার না শেখ হাসিনার জন্য অনেক বেশি মায়া লেগেছে যে ধরেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, তিনি দেশটা গড়ে যেতে পারেননি। রাইট, দেশটা যেভাবে তিনি গড়তে চেয়েছিলেন বাকশালের মাধ্যমে, সেটি তিনি পারেননি। কিন্তু শেখ হাসিনা এই দেশের জন্য তিনি বাংলাদেশকে একটা মানে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন। আমাদের বাংলাদেশের যত উন্নয়ন গত 15 বছরে হয়েছে, সেটি বলার অপেক্ষাই রাখে না। যদিও আমি মনে করি না শুধু উন্নয়নই একটি দেশের গণতন্ত্রের সবকিছু, কিন্তু উন্নয়ন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে যেই দেশগুলো উন্নয়ন করেছে, প্রথমে কিন্তু তাদের গণতন্ত্র ছিল না। কোন দেশের আপনি দেখবেন না। ধরেন আমাদের প্রতিবেশী দেশ মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ প্রায় 25 বছর ক্ষমতায় ছিলেন। তিনি একজন অটোক্রেটিক ছিলেন। শেখ হাসিনা কোন অবস্থাতেই ফ্যাসিস্ট ছিলেন না, তিনি ছিলেন একজন অটোক্রেটিক, মানে কর্তৃত্ববাদী সরকার। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হয়তো তিনি মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোট মানে নির্বাচনের ব্যবস্থা করেন নাই, কিন্তু তিনি দেশের জন্য যেই পরিশ্রমটি করেছেন, এই রিপোর্টটি বানাতে গিয়ে আমার খুব মায়া লেগেছে এই কারণে যে দেখুন, তিনি আজকে শত্রু হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য।
আমরা কারা? আমরা হচ্ছে সেই মানুষরা যারা আমরা রাজাকারদের বিচার চেয়েছি, যারা আমার দেশের 30 লাখ শহীদকে হত্যা করেছে, যারা আমার দেশের 2-4 লাখ নারীকে নির্যাতন করেছে এবং যারা মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তাদের আমরা বিচার চেয়েছি। আমাদের বিচার, এবং এটি তার রাজনৈতিক অঙ্গীকার ছিল, এটি কিন্তু 2008-এ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল। মানুষ তাকে সেই বিচার করার জন্য ম্যান্ডেট দিয়েছেন। তিনি 2/3 ভোটে নির্বাচিত হয়েছেন, সরকার গঠন করেছেন। তার মানে তিনি, মানুষ তাকে, যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছেন। এখন এই মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তাকে আজকে ফাঁসির আদেশ পাইতে হয়, মানে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? এবং তার এই রিপোর্টটি তৈরি করতে গিয়ে দেখলাম তিনি তো কোথাও গুলি করার নির্দেশ তো দূরের কথা, তিনি খুব হতাশ হয়ে পড়ছিলেন যে যেভাবে করে জঙ্গিরা মানুষ মারছে, তিনি কিভাবে এই ছাত্রদেরকে বাঁচাবেন, তিনি সেই জন্য বিচলিত ছিলেন। তিনি সেই বাঁচানোর, দেখুন আমরা তো এখন সবাই জানি যে 7.62 ব্যবহার করা হয়েছে, স্নাইপার ব্যবহার করা হয়েছে, তাই না, ওই হত্যাকাণ্ড করার জন্য। এবং সব শেষ যদি একটা আপনি বেনিফিট অফ ডাউট দেন যে এই সরকার পতনে বেনিফিশিয়ারি কে, লাশ পড়লে কি ওই আওয়ামী লীগ সরকারের কোন রকম কোনো লাভ ছিল? না, বরং তার লস ছিল। সেটা কি শেখ হাসিনা জানেন না? নিশ্চয়ই তিনি জানেন। তাহলে লাশ যারা ফেলেছে তারাই আসলে বেনিফিশিয়ারি হয়েছে, আপনি ভেবে দেখুন। কারণ লাশ ফেলে আওয়ামী লীগের কোনো লাভ ছিল না। আমরা যতই দিন যাচ্ছে আরো অনেক বেশি কিছু উন্মোচন করতে পারবো আমার ধারণা, কারণ সময় একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এইখানে। ধরেন আপনি যত দিন যাবে অনেক বেশি বিষয় উন্মোচিত হবে। আজকে দেখেন যারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, এটি কি আর বলার অপেক্ষা রাখে কারা পেছন থেকে এই গুলিগুলি চালিয়েছিল? অপেক্ষা রাখে কিনা? আপনার কাছে কি মনে হয়? দেখেন আপা, এখানে কয়েকটা জিনিস স্পষ্ট। শেখ হাসিনার সময়কালটা একটু দীর্ঘ ছিল এবং আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো নারী বিদ্বেষী, তো তার ব্যাপারে যত না বিদ্বেষ, দুটো কারণে। বঙ্গবন্ধু, আপনি যে ফাঁসির কথা বলেন, আমি এটা হাসছিলাম তখন, মানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ফাঁসির ইয়ে হয়েছিল। হ্যাঁ, মানে ষড়যন্ত্র মামলায় আমি ছোটবেলায় শুনছি, আমি যখন ছাত্রলীগ, আচ্ছা আমি 2007-08-এর দিকে 7 থেকে 9 পর্যন্ত সিলেট পলিটেকনিক এবং সরকারি কলেজ এর আগে ছাত্রলীগ আমি করছি, এবং এটা নিয়ে আমি গিল্ট ফিল করতাম, আমি এখন প্রাউড করি, মানে এটা আমার ঠিক ছিল। এনিওয়ে, যদিও রাজনীতিতে যেটা হয় বাংলাদেশের যে চৌর্যবৃত্তি, চাঁদাবাজি, মাস্তানি, হ্যাঁ আমার এই মাস্তানিটা পছন্দ না। তো দেখেন আপা, আমি বঙ্গবন্ধুর ব্যাপারে শুনতাম তখন যখন, যেহেতু ছাত্রলীগ করতাম এবং আমার ওই ঘরের মধ্যে ছাত্রলীগের পোস্টার থাকতো, তো আমি প্রাইভেট হোস্টেলে থাকতাম, তো অনেকে পছন্দ করতো না বিএনপি পন্থী বা জামাত। আমি তাদের তর্ক বিতর্ক একটা জিনিস শুনতাম যে বঙ্গবন্ধু বাকশাল, এটা নিয়ে আমার খোটা দিত। তো আমি তখন বুঝতাম না, সিনিয়রদের জিজ্ঞেস করতাম, তারা বলতো বাকশাল ভালো ছিল না, তখন এটা লুকাইতাম। তো এখন আমরা বুঝি যে বাকশাল কতটা দরকারি ছিল, বাকশাল কতটা পড়াশোনার পরে মানে বুঝতে পারি যে এটা কতটা দরকার ছিল। সো বঙ্গবন্ধুর ব্যাপারে ফাঁসির রায় হয়েছিল শুনছি, বঙ্গবন্ধু হত্যার পরে মিষ্টি বিতরণ করছে এটা শুনছি। শেখ হাসিনার রায় হইলো ফাঁসির, মিষ্টি বিতরণ কই? মানে এখন তো ইন্টারনেট, আমি বাংলাদেশে নাই কিন্তু আমরা জানি এখানে কি হয়েছে। ওই যে রাজাকারের গোষ্ঠী, ওরা তো মিষ্টি বিতরণ করেছে। আরে ভাই, একটা লোক, আপনার তো নিজ মজুমদারই বললো, সে সারাদিন মানে একটা লোক পেঁপে নুন দিয়ে পেঁপে খায়, মানে এই টাইপের লোক তো খাবেই মিষ্টি, মানে ওয়েল। কিন্তু আমরা ম্যাসিভ যেটা শুনছি বঙ্গবন্ধুর ক্ষেত্রে, আমরা শুনছি বামপন্থীরা ট্যাঙ্কের উপরে দাঁড়ায় নাচছে, শুনছি, কিন্তু এগুলো কিন্তু আসাদুর ঘটনাটা কি হয়েছে, ঠিক বাংলাদেশে এখন যা ঘটছে সেই রকমই ঘটনাগুলি ঘটেছে। এখন আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাচ্ছি, তখন আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাই না। ইন্টারনেট তারপরে বঙ্গবন্ধুকে হত্যার পরে ঘরে ঘরে কান্নার রোল ছিল, ঘরে ঘরে মানুষের স্তম্ভিত হয়ে গেছিল যে সে কি করবে।
মানুষের মানে সত্যি সত্যি মানুষ একদম বাকরুদ্ধ, দিক বিদিক জ্ঞান হারা হয়ে গিয়েছিল, এবং ঘরে ঘরে মানুষ কেঁদেছে বঙ্গবন্ধুর জন্য। আমি একদম একটা ছোট্ট কথা বলি, আমি যখন কলকাতায় জেলে ছিলাম, জেলখানায় একটা লোক ছিলেন, উনি শিক্ষক। তো কোন একটা কারণে উনি জেলে ঢুকে গেছেন, কয়েকদিন পরে বেরিয়ে গেছিলেন। উনি আমাকে বলছিলেন যে যখন বাংলাদেশ শুনেছে, বাংলাদেশ শুনলে অনেকেই ঘৃণা করে, তো সেই ভদ্রলোক আমাকে বলছিল তুমি বাংলাদেশের হাত ধরলেন, মানে হাত ধরে বললেন যে এসো বসো। একটা বকুল গাছের নিচে বসা ছিল, আমার মনে আছে ওই স্মৃতিটা। আম সরি, এটা খুবই ইমোশনাল। আর আচ্ছা, উনি আমাকে বঙ্গবন্ধুর কথা বলছিলেন যে মুজিব ভাই যখন ডাক দিছে আমার মানে এইভাবে, মানে দিছে এইভাবে বলেন নাই, যে আমার আমার মানে আমি দেখছি তার হাতের মধ্যে তার লোম দাঁড়ায় গেছে হাতের। তো তো বলছে আমার গায়ে কাটা দেয় এখনো বঙ্গবন্ধুর, মানে মুজিব ভাই। আমি বললাম ভাই কেন বলছেন, মানে কলকাতার বুঝতে পারছেন যে শব্দগত পার্থক্য থাকে, যে দাদা ভাই, মানে বলছে যে আমরা এরকম নেতা, মানে উনি যখন স্বাধীনতার ঘোষণা দেন, তারপরে শরণার্থীরা আসে, তখন আমি স্টুডেন্ট, আমরা আমাদের স্কুলে অর্থ তুলে তুলে বাড়ি বাড়ি গেছি, আমি ভিক্ষা করছি, ভিক্ষা করে আমি শরণার্থীর জন্য খাবার নিয়ে আসছি, এবং আমি সে প্রাউড ফিল করছি আমি যদি বাংলাদেশে যাইতে পারতাম আমি মুক্তিযুদ্ধ করতাম। আমি ক্যাম্পে গেছিলাম একটা জায়গায়, যে বাংলাদেশের আসছে এখানে ট্রেনিং নিতে, তো সেখানে যে সে নাকি অ্যাপ্রোচ করছিল যে আমারে মুক্তিযুদ্ধ হিসেবে পাঠাও, তো ভারতীয় নাগরিক তারে পাঠায় নাই, তারে ইয়ে করে দিছে। তো তার এটা তো সত্য। দেখেন, আমাদের একজন শেখ মুজিব, যার কথা শুনে 2019 সালে আমি জেলের মধ্যে একটা লোককে দেখছি যার হাতে মানে লোম, এটা মানে ফেক কিছু না, মানে তার মধ্যে ওই মুজিব ছিলেন ওইটা। আমাদের বাংলাদেশে মুজিব ছিলেন, মুজিব একজন ছিলেন, শেখ মুজিব, মুজিব ভাই। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু অনেক দূরের শব্দ, মুজিব ভাই। তো সেই লোকটা কতটা মানুষকে কাঁদাতে পারেন সেটা আমি অনুভব করি। আমি নবীন, 1991 সালে আমার জন্ম, তো সেই হিসাবে এখনো আমার মানে উনি যে একজন হিরো। তো মিষ্টি বিতরণ তো দূরের কথা, শেখ হাসিনাকে আমি ফ্যাসিস্ট বলেছি কয়েকবার। শেখ হাসিনা পতনের পরে আমি উল্লাস করিনি, আমি লালবদর ছিলাম না কোনো কালেই, মানে লালবদর যেটা বোঝায় আর কি। এর কারণ কি? কারণ এটা আমার বোধ, আমি শেখ হাসিনা বিরোধী, কারণ আমি ভিকটিম ছিলাম তার সময়। মানে ভিকটিম থাকার কারণে না, আমি তার একটা ছবি আঁকছিলাম এই কারণে, মানে বঙ্গবন্ধুর একটা ছবি আঁকার কারণে ডিজিএফ আমাকে ধরে নিয়ে ওইখানে চার্জ করছিল যে আমি যদি এটা আপলোড করি তাহলে আওয়ামী লীগাররা নাস্তিক হয়ে যাবে। এখন যেরকম আপনাকে অনেকে হিন্দু বলবে, নাস্তিক বলবে, আওয়ামী লীগার বলবে, আমাকেও বলে, আই ডোন্ট কেয়ার। তো এইটা তারা ডিজিএফআই মনে করতো। শেখ হাসিনা কোন লুপের মধ্যে পড়ছিল এটা একটা উদাহরণ। আমি তখন খুব অপমানের সুরে মানে বললাম যে সরি, আমি জেলের মধ্যে আঁকছি কলম, একটা বল পয়েন্ট পেন দিয়া। কারণ বল পয়েন্ট পেনটা কি হয়, ইরেজ করা যায় না, ইরেজারে মানে পেন্সিলে ইরেজ করা যায়, বা অন্য রং দিয়ে হয়তো ইরেজ করা যায়, অন্য একটা রং বসে। জেলখানায় তো কাগজই পাওয়া যায় না, কলম দূরের কথা। কলম কেনার জন্য আমার পারমিশন নিতে হয়েছিল। তো সেইখানে আমি এত কষ্ট করে আঁকছি, বাজে হয়েছে, ক্ষমা চাইছি। উনি বলছে না বাজে হয় না, ভালো হয়েছে, কিন্তু আপনি এটা আপলোড করলে আওয়ামী লীগের ক্ষতি হবে। অথচ তখন আমার ফলোয়ার আপা 200-300, আমি সিরিয়াসলি বলতেছি, আমার তখন 200-300 মানুষ চেনে না। আওয়ামী লীগ সেটাকেও, মানে আওয়ামী লীগ মিনস আওয়ামী লীগের যারা এই যে আপনি ডিজিএফআই বলেন, এই যে আমলাতন্ত্রের মধ্যে ঢুকে গেছে আওয়ামী লীগ, এটা আমি 2018 সালের কথা বলতেছি। 18 সেপ্টেম্বরের অগস্ট সেপ্টেম্বরের 12 তারিখে আমাকে 11 তারিখে উঠে নিছে, 13 তারিখের কথা বলছি। তো পরে মিথ্যা মামলায় আবার জেলে গেলাম। আপা, আমার মনে হয় শেখ হাসিনার আশেপাশে এমন অথর্ব স্টুপিড লোকজন ছিল যে কারণে উনি বিভ্রান্ত হয়েছেন। এবং আমার ওনার প্রতি আগেও যেদিন ওনার অন্তর্বাস, ওনার না হোক ওনার বাড়ির অন্তর্বাস উল্লাস করতেছিল, তখন আমি ওনার মধ্যে আমার মাতৃসুলভ ইয়ে পাইছি, যে আমার কাছে মনে হয়েছে উনি আমার মা। একজন নারীর এইভাবে, আমরা বাংলাদেশের এতটা অসভ্য যে একজন নারীর প্রাইভেট গার্মেন্ট এইভাবে নিয়ে উল্লাস করতে পারে, এটা আমি দেখছি আমাদের মধ্যে অনেক সময় অসভ্য লোকজন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ওই যে হয় না যে ব্যক্তিগত